ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। কোনো প্রকার দোকানপাট রাখবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সময়ে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 24শে জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁতে গত 15 বছরে বিএনপির 12 জন সহকর্মী শহীদ হয়েছেন, শুধু জুলাই মাসেই 4 জন প্রাণ দিয়েছেন। এছাড়া এই জেলায় আওয়ামী লীগ 75টি মামলা দিয়ে প্রায় 7,500 নেতাকর্মীকে হয়রানি করেছে, অনেককে পালিয়ে থাকতে হয়েছে, ধান খেতে আশ্রয় নিতে হয়েছে, আবার কারাভোগও করতে হয়েছে। তিনি বলেন, আজকে সম্মেলন আমাদের জন্য আনন্দের সাথে দুঃখেরও। আনন্দের কারণ হলো বিএনপি মুক্ত পরিবেশে গণতান্ত্রিক দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে, দুঃখের কারণ হলো অনেক প্রিয় সহযোদ্ধাকে হারানো। ফখরুল স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমান এমন একটি দল গড়ে দিয়েছিলেন যা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং প্রাণ দিয়েছে। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং গত 15 বছরও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। ফখরুল তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশের মানুষ আজ আর তার দিকে তাকিয়ে আছে এবং তার নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। ফখরুল আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। দলের ভিশন 2030-এর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিএনপি 31 দফা কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো এবং রাষ্ট্রের প্রতিটি ভেঙে যাওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্যে এগোচ্ছে। বিকেল 3:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন। থাকে আবার মেট্রোরের সামনে একটা ফুটপাত আছে, ওই দিক দিয়ে হাঁটা যাওয়া করা যায় না, এখানে দোকানপাট থাকে, তো এখানে অনেক ধরনের বিশৃঙ্খলা হয়, আমরা ঠেলাঠেলি করে ঢোকার লাগে, এই কারণে আমাদের অনেক অসুবিধা হয়। আবার রাত্রেবেলা শুনছি আমাদের ভাই বাজারের কাছে বা আমার আব্বু আম্মুর কাছে যে এখানে রাত্রেবেলা দোকানপাট থাকে, আবার ছিনতাইকারী অনেক আসে, আর এই কারণে আর্মিরা এখানে আসছে দোকানপাট একটু উঠাই দিচ্ছে, আর এখানে অনেক সুন্দরভাবে হাঁটা চলা করা যাচ্ছে। কোনো প্রকার দোকানপাট রাখবেন না। ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করুন। ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করুন। আপনারা কেউ দয়া করে ফুটপাতের উপর দোকানপাট বসাবেন না। রাস্তাটা এই যে এখন কত সুন্দর পরিষ্কার দেওয়া যাচ্ছে, সবাই আসা যাওয়া করতেছে, কোনো যায় ঝামেলা নাই, কথা বুঝছেন। এখন এই যে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে খেপ নামাইতেছি, যাত্রীরও নামতে সুবিধা হইতেছে, আমাকে গাড়ি চালাইতে সুবিধা হইতেছে। একটা জিনিস আসলে এরকম পরিস্থিতি থাকাটাই সবচেয়ে বেটার। আমরা যখন এখানে আসতাম, এখানে আমরা আসার সময় এই যে ফুটপাতে যে দোকানগুলো, আমরা এই যে রিক্সা, সিএনজি, আমরা এগুলোর জন্য এখানে আসতেই পারতাম না। এখন যে বাংলাদেশ সেনাবাহিনী যে এখানে আসার পরে আমরা এখন পুরো রাস্তা ক্লিয়ার পাইছি, আমরা সুন্দরভাবে আমরা এখানে আসতে পারছি, এজন্য আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আগে আমাদের যেন আসতে যানজট, আমাদেরকে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হইতো, আমরা আসতে পারতাম না। অনেক সামনে রিক্সা, সিএনজি, এরপর যে ফুটপাথ দোকানগুলা এগুলো এই জন্য আসতে পারতো না, তাই আমরা এখানে আমাদের জন্য অসুবিধা হতো, অনেক গরম সহ্য করতে হইতো। এখন তো সেনাবাহিনী আসা থেকে আমরা সহজে এসে বসতে পারছি আর কি। আমাদের ফার্স্টে তো মনে করেন যে আমরা যে সময় আগে চলাফেরা করছি, তখন তো মনে করেন যে ফুটপাতে মনে করেন যে দোকানপাট বা একটা জঞ্জাটের সৃষ্টি ছিল। সেই সময় মনে করেন যে আমাদের ফুটপাতটা আসলে ইউজফুল ছিল, তখন মনে করেন যে আমাদের রোডের মাঝখানে চলাফেরা করা হতো, আর মনে করেন যে একটা দুর্ঘটনার শিকার হতাম আমরা। এখন সেনাবাহিনীর আসাতে মনে করেন যে আমরা যেটা দেখতেছি যে মনে করেন যে আশেপাশে পরিষ্কার, আমরা চলাফেরা করেও খুব শান্তিতে আছি। মনে করেন যে এইসব জায়গাতে তো আর কি চলার মতন ছিল। এখন সেনাবাহিনীর এই পদক্ষেপটা আসলে খুব সুন্দর, যে এই বিষয়টা অনেক সুন্দর। কারণ কি আগে যে সময় মনে করেন যে রিক্সাগুলো ছিল, সেগুলো বিশৃঙ্খলাভাবে ছিল, তাদের মনে করেন যে কোনো শৃঙ্খলাই ছিল না। তারা মনে করেন যে রোডের মাঝখানে ব্রেক করে দাঁড়াতো, বা একাধারে এক লাইনে মনে করেন যে একটা রোডের পাশে মনে করেন 2-3টা সিরিয়াল করে থাকতো। এখন সব মনে করেন যে এক জায়গাতে থাকাতে মনে করেন যে অন্য গাড়িগুলো যাইতে পারতেছে
লোকজন চলাফেরা করতে পারতেছে, এটা মনে করেন যে খুবই ভালো একটা। আমরা যারা মনে করেন যে চলতেছি ফিরতেছি বা রোড ঘাটে বেরোচ্ছি তাদের জন্য খুবই ভালো। আসলে অনেক দিন ধরে ফুটপাতে এখানে দোকানপাট, তারপরে যত্র মানুষজন আসা যাওয়া করতো এখানে, যার কারণে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হইতো। এখন বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটপাত উঠে দেওয়ার পর থেকে এখন আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। আমরা এখন নির্দ্বিধায় খুব নিরাপত্তার সাথে আমরা এখন চলাফেরা করতে পারি। সব কিছু উঠে দেওয়ার পর থেকে এখন আলো, লাইটের আলো যে আমাদের এখানে যে আলোকিত হয়, আমরা এখন সহজে চলাফেরা করার কারণে চুরি ছিনতাই এগুলো থেকে আমরা এখন অনেকাংশে আমরা রক্ষা পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 7:30টার দিকে শহরের 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার মরদেহ ভেসে ওঠে। সি সেফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দুপুর 2:30টার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। এ সময় আরও 2 জন পর্যটক সাগরের পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়, তবে নিখোঁজ ছিলেন আহনাফ। এরপর ফায়ার সার্ভিস, সি সেফ লাইফগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি। কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, সোমবার সকালে সমিতিপাড়া সৈকত থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় 16 ঘন্টা পর পর্যটক আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 6:30টার দিকে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে আহনাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সি সেফ লাইফগার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহনাফ বগুড়ার শরীফুল ইসলামের ছেলে এবং জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। রবিবার দুপুর 2:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মোহাম্মদ আজিম খান জানিয়েছেন, বগুড়া থেকে সপরিবারে কক্সবাজারে বেড়াতে আসেন আহনাফ। রবিবার দুপুরে গোসল করতে নেমে সাগরে ভেসে যান তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে জেলা প্রশাসন ও লাইফগার্ড যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যায়। অবশেষে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। শিরসেইফ লাইফগার্ডের সুপারভাইজার উসমান গনি জানিয়েছেন, সকালে স্থানীয় পোনা শিকারিয়া সৈকতের তীরের কাছে ভাসতে থাকা মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে লাইফগার্ড ও বিচ কর্মীরা দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানিয়েছেন, আহনাফ বগুড়া থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিলেন। মরদেহ মর্গে রাখা হয়েছে, স্বজনরা এর সঙ্গে আছেন। আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোর্ট কাছারি লগে একটা শয়তানের রাষ্ট্র হয়ে গেছে, শয়তানের রাজ্য হয়ে গেছে কোর্ট কাছারি। ডাকসু নির্বাচন তো জাতীয় নির্বাচনের একটা অংশ, তো এই অংশটা যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বাদ দিয়ে যদি এই নির্বাচনটা করে তাহলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এই কারণেই হবে না, কারণ আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এই নির্বাচনটা মাইনে নেবে না। যেমন এই যে বুয়েটে আন্দোলন করতেছে এখন এই ইলেকশনের ভিতরে, এরাও চাইতেছে যে আওয়ামী লীগ আসুক, কিন্তু হেরাও ফেল মারতেছে এই আন্দোলন করেও, কিন্তু এরা চাইতেছে ইলেকশন দিয়েই দেবে, কিন্তু ইলেকশন করে হালাইলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আর এটা দেশে একটা বড় মহামারী গ্যাঞ্জাম লাগানোর লেগে এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লেগে এই ইলেকশনটা দিচ্ছে। কিন্তু এই ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টি ছাড়া, প্যানেল ছাড়া এই ইলেকশন মানুষ মানবে না, আর এটি মানার যোগ্যও না। মানুষে এগুলি মানবো না, কারণ এটা একটা জাতীয় পর্যায়ের ইলেকশন। এটা ডাকসু মানে কি বাংলাদেশের ইউনিভার্সিটির লগে একটা বাংলাদেশের নাবি, এই নাবিটা যদি মনে করেন যে ডিস্টার্ব করে হালায়, এই ডিস্টার্ব হইলে বাংলাদেশের সব জায়গায় ডিস্টার্ব করবো। তো এখন এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, এটাই সত্য কথা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এই নির্বাচনটা
আমরা মাইনে নিতে পারতেছি না, আমরা সাধারণ লোকও মাইনে নিতে পারতেছি না যে আওয়ামী লীগ ছাড়া এই ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের একটা শক্তিশালী নির্বাচন। এই নির্বাচনটা এই যে ছাত্ররাই এই যত আন্দোলন করছে, বড় বড় আন্দোলন করছে ছাত্ররা, এই ছাত্রদেরকে নিয়েই এই সব আন্দোলন হয়। তাদেরকে বাদ দিয়ে যদি একটা অংশ যদি এরা ইলেকশন করে, এটা মানুষের মানার মতো হয় না। তারপরেও যাক, এরা নির্বাচন করতেছে, এটা কতদূর মব সৃষ্টি করার মতো একটা সিস্টেম তৈরি হচ্ছে, কিন্তু এটি হবে না, এগুলি মানার যোগ্য না। কিন্তু আমরা তো কিছু বলতে পারি না, সাধারণ মানুষ, আমরা যা বলতে চাই এটা তো বলতে পারতাছি না, আমাদের গলা আটকায় ধরা হয়েছে। এর লেগে এখন আমরা না কিছুটা না কইলেও আর থাকতে পারতাছি না, এর লেগে কিছুটা বলতে হইতেছে, তাই কিছুটা বলতেছি। তবে এটি খুব খারাপ। এখন দেশে যে কি হবে, এই দেশে বাংলাদেশের সামনে কোন দিকে যে আগেইব, খাদে পড়ে যাব না আগেইব, না আল্লাহ জানে এটারে কোন দেশে নিয়ে এরা ফিট করব, এটাই বুঝতেছি না ব্যাপারটা। আমরা যতটুকু জানি যে ডাকসু নির্বাচন নিয়ে একটা হাইকোর্টের রিট ছিল, মাঝখানে নির্বাচন প্রচারণা বন্ধ ছিল, তো তারপরে হাইকোর্ট আবার নির্দেশনা দিয়েছেন যে ডাকসু নির্বাচন হবে। তো সেই দিকটা আপনি কি বলছেন? কোর্ট কাছারিতে এখন আর মনে করেন যে মানুষের বিশ্বাস নাই, মানুষের এখন কোর্ট কাছারিতে কোনো আস্থাই নাই, কোনো লোক কোর্ট কাছারিতে মামলা নাই, কোনো কিছুই নাই কোর্ট কাছারিতে। এখন কোর্ট কাছারির লগে একটা শয়তানের রাষ্ট্র হয়ে গেছে, শয়তানের রাজ্য হয়ে গেছে কোর্ট কাছারি। ভয়ঙ্কর একটা আগুন দিক শিখা হয়ে গেছে, যে শিখায় মানুষের জ্বলে পুরে মরবো, এরকম একটা কোর্ট কাছারিতে আগুন হয়ে গেছে। এই কোর্ট কাছারি এটি না থাকা আর মিথ্যা বলা আর সমান কথা। কারণ এই কোর্ট কাছারি দিয়ে লাভ হইব কি? যে কোর্ট কাছারি দেশের কথা বলে না, জনগণের কথা বলে না, মানুষের কথা বলে না, যে মানুষের বিশ্লেষণ করে বোঝে না, তারা এই কোর্ট কাছারিতে কী দিব? আর কোর্ট কাছারিতে আমাদেরকে এই রিড কি করলেই কি দিব, মামলা করলেই কি দিব? আর এই ডাকসুর নির্বাচন বন্ধ করবো কারা? যারা এখন বর্তমানে আছে তারাই সব দখল করে বয়ে রয়েছে। এখন কথা কওয়ার মতো তো কোনো লোক নাই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা কারোই কোনো লোকই নাই, তাই আর কথা বলবো কে? আচ্ছা, আপনি হাইকোর্টে যে মানে রিটের যে রায়টা দিয়েছে, আপনি কি তার পক্ষে না বিপক্ষে? আমি এটার পক্ষে জীবনেও হব না, কারণ এটা এই রায় মানার মতো রায় না। এই রায় একটা বড় দলের বাদ দিয়া এই রায় দিব, এই রায় মানার যোগ্য না। কারণ এরা একটা বড় দল, দুইটা বড় দল বাদ দিয়া এই দেশে যারা 9 বছর একবার জাতীয় পার্টি শাসন করছে, এরা 20-25 বছর শাসন করলো এই আওয়ামী লীগে। তাহলে এগারে বাদ দিয়ে যদি এই ডাকসুর নির্বাচন বা রিট ওই খারিজ করে ইলেকশন দেয়, তাহলে এই যে ইলেকশন জনগণ মানবে না, এটি মানার মতো না। এটি মানবো কেমনে? ডাকসু একটা বাংলাদেশের নাভি, ডাকসুর নির্বাচনটা মানে বাংলাদেশের একটা নাভি। এই নাভি যদি মানুষের বিশ্বাসযোগ্যতা না হয়, তাহলে এই নির্বাচন কেমনে মানবো? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিংয়ে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মামলাটি হয়েছে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে মোতাল্লেস হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজো অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় 20 কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। সিআইডির তদন্তে বেরিয়ে আসে মোতাল্লেস হোসেনের এমএল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান আছে, তবে সেটি কাগজে কলমে থাকলেও বাস্তবে অস্তিত্বহীন। ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির কোনো ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি। কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সাথে সম্পর্ক তৈরি করতেন তিনি। এভাবে সুযোগ কাজে লাগিয়ে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিজের ব্যাংক হিসাবে প্রায় 15 কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন মোতাল্লেস হোসেন। সিআইডি জানায়, তার বিভিন্ন হিসাবে থাকা 5 কোটি টাকার বেশি অর্থ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অধীনে মামলা নম্বর 19 দায়ের করা হয়েছে। মামলায় মোতাল্লেস হোসেনের অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন।
চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহসভাপতি পদে 10 জন এবং সাধারণ সম্পাদক পদে 9 জন চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. রশিদুল আলম। এ সময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ডক্টর খ লতফুর এলাহি উপস্থিত ছিলেন। নির্বাচনী তফসিল অনুসারে 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে প্রচারণা। এরপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রাজুর রহমান, কি করেন আপনি? পড়াশোনা করেন? কিসে পড়েন আপনি? কলেজে। দর্শক, আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রাজু আহমেদ। তার বাড়ি ঠাকুরগাঁও জেলা। শুধু এতটুকুই বলতে পারে, এর ব্যতীত আর কোনো কিছুই বলতে পারে না, কারণ তিনি হচ্ছেন একজন মানসিক ভারসাম্যহীন রোগী। আমার এই ভিডিও যারা যারা দেখছেন তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এবং ঢাকা প্রেসের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই রাজু আহমেদের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনি কলেজে পড়াশোনা করেন? কোন কলেজে পড়েন? হরিপুর মুসলিমউদ্দিন। মুসলিমউদ্দিন? হ্যাঁ। কিসে পড়েন আপনি? মানবিক। মানবিক বুঝলাম, এটা মানবিক তো শাখা, মানবিক তো আর না। আপনি কিসে পড়েন? এইচএসসি লেভেলে কলেজ মানবিক শাখায়। এইচএসসি লেভেলে? আপনি এইচএসসি লেভেলে পড়েন? পড়াশোনা করতে আপনার কেমন লাগে? পড়াশোনা না, আমি ওইটা না যাচ্ছি না বেশি দূর। মানে মোবাইল ভাইরাস সীমান্ত বাংলা নববর্ষ যেন ব্যাংক থেকে যেন অহেতুক মেসেজ এবং চার্জার সিম এবং পিকচার কথাবার্তা না যায়, ঠিক আছে? সব ফাংশন থেকে যেন বন্ধ অহেতুক, এটাই বলতেছে। মানে আপনার কথা হচ্ছে ইলেকশন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা ইলেকশনের মধ্যে হয়। আপনার কথা হচ্ছে অহেতুক যেন মোবাইল ফোনে মেসেজ না আসে, পিকচার এবং কোনো কিছু দেখাশোনা, কোনো কিছু অহেতুক বাড়তি টাকা দিয়ে কোনো কথাবার্তা না বলে, ঠিক আছে? এই মেসেজটা দিতে চাচ্ছেন? হ্যাঁ, প্রতিদিন এবং মিডিয়াগুলো এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেন ভালোভাবে প্রতিদিন সেকেন্ডের মধ্যে চালু থাকে সবসময়। আমার ঠাকুরগাঁও। রাজিউর রহমান। আমি রাজিউর রহমান, ঠাকুরগাঁও। থাকি ঢাকা মালিবাগে, আবাসিক ঢাকা মালিবাগে। মালিবাগে? হ্যাঁ। কি করেন আপনি? বড় মমবাজার মালিবাগে। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি কি করেন? না, ওখানে আমি কলেজে থাকি। কলেজে থাকেন? ওই আমাদের হরিপুর মুসলিমউদ্দিন কলেজ থেকে ওখানে ঢাকা মালিবাগে। আচ্ছা, আপনার ফ্যামিলি কেউ থাকে ঢাকায়? না না, আমি একাই। আমি একাই। আচ্ছা, আপনি পড়াশোনা শেষ করে? আমার যাত্রা হয়েছে রোজার আগে 24 সালে। হ্যাঁ, পড়াশোনা শেষ করে আপনি কি হতে চান? না না, ওইটাও বেশি করছি না, এই যেগুলো সমস্যা ওইগুলা আর বেশি না, ঠিক আছে? ওকে করিয়ান, ঠিক আছে? সবাইকে বলে দিন। হ্যাঁ, আর ব্যাংক থেকে শুরু করে সবাই যেন যাত্রা শুরু করে, ঠিক আছে? সন্ধ্যার পর থেকে যেন কারেন্ট এবং ইনার পর্যাপ্ত না দিলে ভোর পর্যন্ত সাবধান থাকে সবাই। অপরিচিত ভারী জিনিস যানবাহন না চলে, ভারী মাথা এবং ভারী, ঠিক আছে? আমার বয়স অরিজিনাল হচ্ছে 36 এবং সার্টিফিকেট হচ্ছে 16-17। সার্টিফিকেট হচ্ছে 16-17 বছর বয়স, আর অরিজিনাল হচ্ছে 1988। অরিজিনালে আপনি 1988 সালে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ। তাহলে 1988 অরিজিনাল, আর সার্টিফিকেটে হচ্ছে 16-17, 31/12/2006। আচ্ছা, কেন সার্টিফিকেটে কমিয়ে দেওয়া হলো কেন? সার্টিফিকেট আমাদের ওইদিকে আবার 6 বছরের পড়াশোনা, তারপর সার্টিফিকেট আবার আগেও হয়েছে 10/8/1989 থেকে শুরু 2004, ঠিক আছে? যেগুলো সমস্যা হয় পারিবারিক সমাজ পরিবেশ, এগুলো সবাইকে একটু ভালোভাবে করতে বলেন, মিস যেন না হয়। তো সর্বশেষ আপনি কি বলতে চান? যেন কাজটা দ্রুত হয়, অতি দ্রুত জরুরি মনে হয়, ঠিক আছে? দরকার প্রয়োজন দায়িত্ব কর্তব্য যেন ডিউটিটা ভালো করে আবার সবাই রাত্রে, ঠিক আছে? দুপুরে এবং রাত্রে বিয়ের প্রকারভেদগুলা 51, তারপরে বিভিন্ন বিয়ের প্রকারভেদ জারজদের। আপনি বিয়ে করেছেন? না না না, বিয়ে করিনি, আনমেরিড। আনমেরিড? জি, অবিবাহিত। এখনো বিয়ে করেন নাই কেন? না, বিয়ে করা ওটা আমার নাই, ইচ্ছা নাই, মানে কোনো বিশ্বাসঘাতকতা নাই। বিয়ে করার আপনার ইচ্ছা নেই? না না না। মানে কেন? কেন ওইটা আবার কেন আমি তো বলতে পারতেছি না, ওটা কেন ইচ্ছা নাই এখন। নো, আপনি এখন যদি আপনাকে কেউ এসে বলে যে আমাকে বিয়ে করবে, কোনো মেয়ে যদি এসে বলে, না না, নো, বিয়ে করবেন না? না না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে চিনে থাকেন, অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। সেই অঙ্গীকার ব্যক্ত করেই আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। রবিবার গভীর রাতে 3:30টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রুগুনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। আক্কেলপুর স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান সোমবার সকালে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে রাত 3:12 সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস হলহলিয়ে রেল ব্রিজের পূর্ব পাশে ভাঙা লাইনের কারণে লাইনচ্যুত হয়। ট্রেনটি প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আটকে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় তারা। পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেছেন, কুড়িগ্রাম এক্সপ্রেস 299 নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এদিকে দুর্ঘটনায় হতাহত না হলেও যাত্রীরা অভিযোগ করেছেন, রেল লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, ট্রেনটি হঠাৎ থামাতে না পারলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, রাত 3:30টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনটি লাইনচ্যুত হয়ে আছে। সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রেলওয়ের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে বসানো হবে LED স্ক্রিন। এসব স্ক্রিনে ভেতরে চলমান ভোট গণনা সরাসরি প্রদর্শন করা হবে, যা ডাকসু নির্বাচনী ইতিহাসে এক নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। রবিবার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গণনা স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে সরাসরি সম্প্রচার করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ক্যাম্পাসের মোট 8টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের 28টি ও হল সংসদের 13টি পদে মোট 41টি ভোট দিতে হবে। নির্বাচনে ভোটার সংখ্যা 39,874 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 18,959 জন এবং ছাত্র ভোটার 20,915 জন। এই বিপুল সংখ্যক ভোটার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে এক নতুন গণতান্ত্রিক আবহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রিয়েলিটি শো বিগ বসের মঞ্চে সাধারণ প্রতিযোগীদের লড়াই, নাটকীয়তা আর সালমান খানের ঝটপট মন্তব্যে সরগরম থাকে। তবে শনিবার রাতের বিগ বস 19-এর পর্বে যেন এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো দর্শক। প্রতিযোগী ফারহান ভাটকে ভৎসনা করতে গিয়ে সালমান খান এমন এক মন্তব্য করে বসলেন, যা মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির সাথে মিল খুঁজে পেল নেটিজেনরা। ভাইজান বলেন, যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে সে নিজেই আবার শান্তিতে নোবেল চাইছে। যদিও কোনো নাম নেননি তিনি, তবে দর্শকরা সাথে সাথে ইঙ্গিতটা বুঝে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেন, সালমান আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই খোঁচা দিয়েছেন। কারণ সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাচ্ছেন, কখনো ভারত পাকিস্তান, কখনো ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে। অথচ সংশ্লিষ্ট পক্ষেরা তার এসব দাবি নাকচ করেছে। তবুও ট্রাম্পের সমর্থকেরা তার জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যেই যেন পুরো বিতর্ক উঠে এসেছে।
নতুন এপিসোডটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, সালমান আসলে নিউজ দেখে নাকি? আরেকজন বলেন, ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ। এমনকি কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, এবার দেখি ট্রাম্প কি জবাব দেন। শো শুরু থেকে বিগ বস 19 রেকর্ড ভিউয়ারশিপ ধরে রেখেছে, আর সপ্তাহান্তে সালমানের উপস্থিতি তো দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। সব মিলিয়ে একদিকে রিয়েলিটি শোর মঞ্চে রাজনৈতিক খোঁচা, অন্যদিকে বড় পর্দায় বাস্তব যুদ্ধের কাহিনী। দুই জগতেই সালমান খানের উপস্থিতি যেন সমান ঝড় তুলেছে। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বিজয়া দশমীর দিন পূজা শেষে সন্ধ্যা 7টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে এবছর কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে। তবে দুষ্কৃতকারীরা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকে, সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। তিনি আরও জানান, এবছর সারা দেশে 31,576টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও এখনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে প্রায় 33,000 পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। টানা হারের হতাশা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের মুখ দেখল জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। অপরদিকে তুরস্কের জালে 6 গোলের বন্যা বইয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। ডাবলিনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। 7ম মিনিটে সের্গে জিনাব্রির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে 34তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইশাক প্রাইস। প্রথমার্ধে দুই দল সমান তালে লড়লেও বিরতির পর মাঠের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। 69তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মারাত্মক ভুল কাজে লাগিয়ে গোল করেন নাদিম আমিরি। মাত্র 3 মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ অসাধারণ এক ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন 3-1। শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি জার্মানি। পুরো ম্যাচে বল দখলে ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। তাদের 11টি শটের মধ্যে 6টি ছিল অন টার্গেট। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ড মাত্র 3টি শট নিতে পারে, যার মধ্যে একটি ছিল লক্ষ্যভেদী। এই জয়ে এ গ্রুপে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। সমান পয়েন্টে গোল ব্যবধানে 2-এ আছে নর্দার্ন আয়ারল্যান্ড। টানা 2 জয়ে শীর্ষে স্লোভাকিয়া এবং 2 ম্যাচে হেরে তলানিতে রয়েছে লুক্সেমবার্গ। অন্যদিকে ই গ্রুপে তুরস্ককে উড়িয়ে দিয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিক, পেদ্রির জোড়া গোল এবং ফেররান তোরেসের 1 গোলের সুবাদে লুইস দে লা ফুয়েন্তের দল 6-0 ব্যবধানে সহজ জয় পায়। 6ষ্ঠ মিনিটেই নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করেন পেদ্রি। এরপর 22 ও 44 মিনিটেই 2টি গোল করে প্রথমার্ধে জোড়া গোল তুলে নেন মেরিনো। বিরতির পর 53 মিনিটে ফেররান তোরেস গোল করার পর 57 মিনিটে পূর্ণ হয় মেরিনোর হ্যাটট্রিক। ম্যাচের 62তম মিনিটে আবারও গোল করে স্কোর লাইন 6-0 করেন পেদ্রি। পুরো ম্যাচে স্পেনের আধিপত্যের সামনে পাত্তাই পায়নি তুরস্ক। গোলের উদ্দেশ্যে স্পেন নেয় 21টি শট, যার অর্ধেকই লক্ষ্যভেদী হয়। এ জয়ে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন, আর সমান ম্যাচে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তুরস্ক। বগুড়ায় শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন একই প্রতিষ্ঠানের কর্মচারী রতন। পাম্পের অনিয়ম নিয়ে বাগবিতণ্ডা ও চড়থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত রতনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু,
স্নাই রেঞ্জ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হাতুড়ি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান এই তথ্য জানান। পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড়-থাপ্পড় দেয়। এই চড়-থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। তিনি বলেন, গত শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে টেবিলের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় ইকবালের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করেন রতন। পরে স্লাই রেঞ্জ ও চাকু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়, হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। হত্যার পর তিনি ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও ইকবালের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন এবং পেট্রোল পাম্প থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন পুলিশকে জানান, ইকবাল প্রায় পাম্পের তেলে অনিয়ম করতেন। এ ঘটনা পাম্পের মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন। এরপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন রতন। অবশেষে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ইকবালকে হত্যা করেন তিনি। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত রতনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, আর আটক রতন বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। রাজধানী ব্যস্ততম সড়ক বিজয় সরণি মোড়ে বসানো হয়েছে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট। এতে কতটা শৃঙ্খলা ফেরানো সম্ভব আর চালকদের প্রতিক্রিয়া কেমন, চলুন দেখে আসি। ওই মাথায় বসে থাকা লাগতো, এখন তো এক চান্স এই মাথায় আসছি, আর এটা অনেক ভালো হয়েছে। এখন সব জায়গায় কম কম গাড়ি থাকে আর সুন্দরভাবে পার হওয়া যায়, আর হুন্ডালারা ডিস্টার্ব কম করে। আগে তো মনে করেন হুন্ডালারা ভরে টরে দিতে উল্টা পাল্টা, এখন এটা হওয়াতে হুন্ডালারা উল্টা পাল্টা হবে না, সিএনজিরা সুন্দরভাবে পার হওয়া যায়। না, ভালোই হয়েছে, কিছুটা ভালো হয়েছে, কিন্তু আমাদের ড্রাইভারদের জন্য একটু সমস্যা হয়েছে। অনেক রাস্তা ঘুরে যেতে হয়, আমাদের তেল খরচটা একটু বেশি হয়, আবার যেখান দিয়ে ঘুরতে হয় ওখানে একটু জাম পড়ে আর কি। লাইটিং সিস্টেমে আমার আর নির্ধারিত সময় আমি দেখতেছি কতক্ষণ পরে সিগন্যালটা ছাড়বে। আগে তো আমি জানতামই না, ওনাদের ইচ্ছা মতো ধরে রাখতে, ওনাদের ইচ্ছা মতো ছাড়তো। আর এই রোডেতে ভিআইপি চলাচল বেশি, অনেক সময় পারাও যায় না, এটাও ঠিক। তা এখন ঠিক আছে, এখন এটা ভালো হয়েছে। যদি সবাই একটু গাড়িওয়ালারা যদি ড্রাইভাররা যদি শৃঙ্খলা মাইনা চলতো তাহলে আরও বেশি ভালো হইতো। কারণ অনেক ড্রাইভার আছে শৃঙ্খলা মানে না, সিগন্যাল মানে না, পাইলেই ভইরা দেয়। যাই হোক, যতটুকু দিছে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছে। সব সময় কিন্তু ওরা লাইটের হিসাবও মানে না ট্রাফিকরা, কারণ কি আমরা যদি সব সময় লাইটের হিসাব বলি যে 20 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 100 সেকেন্ড পর ছেড়ে দিবে, তাহলে আমাদের তো সিঙ্গেল মানার কোনো দরকার নেই। আর হেরা যদি মনে করেন যে এইটা যদি হেরা যদি না মানে, তাহলে আমাকেও কিছু করার নেই। কারণ হেরা দেখুন কাছে অনেক সময় লাল বাতি জ্বলে সবুজ চলে যায়, তারপরে ছাড়ে না। যদি সবসময় এটা রাখে তাহলে আমাকে দিলে ভালো। যে বিষয়টা হলো যে সময়টা যে অফ দিছে বেশি আর অন দিছে কম, এই জিনিসটা বেশি দেওয়া দরকার ছিল, অফটা একটু কম দেওয়া দরকার ছিল। ভাই উপকার হয়েছে তা কী করে বর্ণনা দেব? উপকার তো উপকারী, আগে যেমন ছিল তার সে অনেক দ্বিগুণ ভালো হয়েছে। এটা আগেতেই করা ভালো ছিল। হুন্ডাগুলো দেখেন, আমরা সীমানার গতি পার হতে দেয় না, আর ওরা কী অবস্থায় চলে গেছে। অনেক সুবিধা হয়েছে, আগেকারগুলো যা ছিল তার সে অনেক ভালো হয়েছে। না, আগের সে পরিস্থিতি মোটামুটি এখন ভালো। আগে অনেকেই সিগন্যাল মানতো না, এখন মোটামুটি অনেকেই সিগন্যাল মানে। হয়তো 2-4টা এটা এরকম থাকবেই, বাট মোটামুটি ভালো ইনশাল্লাহ। অনেক পাবলিকে মানে না, যাত্রীরা অনেকে যারা পরিবহন যাত্রী তারা মানে না, সিগন্যাল ওভারটেক করে চলে যায়। আমাদের হাত দিয়ে সিগন্যালকে কন্ট্রোল করা লাগে। কাজ তো ভালো লাগে, কিন্তু তারা তো মানে না আমার সাথে এই জায়গায়। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয়। 2016 সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়েছি। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি। আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবেই কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল।
আগামীকাল নির্বাচন, আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। জীবনের প্রতিটি পড়তে পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি, কিন্তু বারবার একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয় না। আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই, মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত। এবং আবারও বলছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারবো না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই, আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব মানে দায়িত্ব পালন। এই রাষ্ট্রের ক্রুশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব, সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন, এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন। প্রত্যেকটা মুহূর্তে বাজে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি। স্বাধীন এই সার্বভৌম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে, সেটা সত্যিকার অর্থেই চরম বেদনাদায়ক, চরম বেদনাদায়ক। প্রিয় বন্ধুগণ, আবারও বলছি, যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ।